তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন? দিতে হবে না। আহানা জ্যাকেটটা নিয়ে আরেকদিকে ফিরে বসলো আর বলল, লাগবে না আমার। অ্যালিনার সাথে সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে, তারপর শান্তকে দিয়ে দিল। শান্ত তার গায়ের ভেজা শার্ট খুলে জ্যাকেটটা পরে নিল, কারণ শার্টটা পুরো ভিজে গেছে তার। আহানার ওড়না দিয়ে পুরো গা ঢেকে বসে আছে। সবাই ডাঙায় ফিরে আসতে শশী ম্যাম আহানাকে দেখে চমকে বললেন, এ কি, এত ভিজলে কি করে? ম্যাম, এই এলিনা আহানাকে ধাক্কা দিতেই ও পানিতে পড়ে গেছিল। পরে শান্ত ভাইয়া ওকে তুলেছে। কি বলে রূপা? আমি ধাক্কা দিয়েছি? আমি কি জানতাম নাকি ও এত কিনারায় দাঁড়িয়েছে? আজব তো। হয়েছে, থামো তোমরা। অহনা, বাটি জামা এনেছো? এখন আর কি করার, এই ভেজা জামাই থাকতে হবে। সবাই বাসে উঠো গিয়ে। শান্ত বাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে, সবাই বাসে উঠতেছে এক এক করে। আহানা, তুই প্লিজ একা বসিস বাসে। আমি আজ তোর সাথে বসতে পারবো না। কেন? আসলে আমার ইয়ে আসলে ওই বাসে বসেছে, তাই ওর সাথে গিয়ে বসবো। আহানা হেসে বলল, ঠিক আছে। তারপর সে গিয়ে আগের সিটে এসে বসলো। সবাইকে উঠিয়ে শান্ত ও সেই আবার আহানার পাশের সিটটাই খালি পেল। চুপচাপ গিয়ে আবারও আহানার পাশে বসলো সে। আহানা দু হাত দিয়ে কাঁধ ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার কাছে আহানাকে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে আছে সে। শান্ত নিজের জ্যাকেটটা খুলে আবারও আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল, এবারও জ্যাকেটটা নিল না। শান্ত এবার প্রচন্ড রেগে গেল। সমস্যা কি তোমার? শীতে শীতে জ্যাকেট দিচ্ছি, নিচ্ছই না। এত ভাব কাকে দেখাও? ভুলে যেও না, কিছুক্ষণ আগে তোমাকে আমি বাঁচিয়েছিলাম। কে বলেছিল বাঁচাতে? মরতে দিতেন। মরে গেলে আপনার জ্বালা যেত। শান্ত আর কিছু বলল না, জ্যাকেটটা পরে নিয়ে কানে হেডফোন গুজে আরেকদিকে চোখ ফিরিয়ে নিল। সবাই গান গাচ্ছে, দূর দ্বীপবাসিনী। গানের মাঝে ঘটে গেল আরেকটা বিপদ, সেটা হলো গাড়ি নষ্ট হয়ে গেছে। 10-15 মিনিট লাগবে ঠিক করতে। সবাই বাস থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, বাকি বাসগুলো আগেই চলে গেছে। শান্ত ফোনে নেট আনা ট্রাই করছে, যদি বাই চান্স নেটটা পায় রিয়াজ বা নওশাদের হেল্প নিয়ে যেতে পারবে গন্তব্যে। আহানা বাস থেকে নেমে একা একা রোডের পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা কাকপক্ষীও নজরে আসতেছে না। কিরকম নিবিড় একটা এলাকা, মাঝে মাঝে গা কাটা দিয়ে ওঠে। শান্ত ফোন নিয়ে ঘুরে ঘুরে হাঁটছে নেটের জন্য। হাতে ফোন নিয়ে একবার উপরে উঠাচ্ছে, আবার নিচে নামাচ্ছে। শেষে যেতে যেতে এক ধাক্কা খেলো আহানার সাথে। আহানা চোখ বড় করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এমন ডিস্টার্ব করেন কেন? আমি ডিস্টার্ব করেছি তোমাকে? ভেরি ফানি। আমি নেট খুঁজছিলাম, আর তুমি আমাকে দেখো নাই। আমি ফোনের দিকে তাকিয়ে আসছিলাম। আজব তো, আপনি দেখে হাঁটতেছেন নাকি না দেখে হাঁটতেছেন সেটাও আমাকেই দেখতে হবে। আর না দেখলে আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আপনি একটা অসভ্য লোক। শান্ত গাল ফুলিয়ে আহানার দিকে এগিয়ে যেতে নিতেই আহানা পিছিয়ে গেল। শান্ত আরো এগিয়ে গেল, আহানা এবারও পিছিয়ে গেল। বেয়াদব মেয়ে। আপনি বেয়াদব। শান্ত পেছন ফিরে তাকাতে দেখলো বাস উধাও, সাথে সবাই উধাও। আহানা একটু এগিয়ে চারিদিক দেখলো। ও মা, কেউ তো নেই। সবাই গেল কই? সব তোমার কারণে হয়েছে। তুমি বেশি বকর বকর করছিলা। কি? আমার কারণে? গায়ে পড়ে লাগতে আসছিল কে? আজব লোক। শান্ত রেগে বলল। এখন তো নেটও পাবো না, ধুর। আহানা নিজের ফোন নিয়ে চেষ্টা করলো, তার ফোনেও নেট নেই। নেটের একটা দাগও নেই। বিকাল হয়ে গেছে ততক্ষণে। একটা চিল ডাকতে ডাকতে পাহাড়ের উপর গিয়ে বসলো। শান্ত আর আহানা সেদিকে তাকিয়ে চিলটার দিকে মুখ ছোট করে চেয়ে আছে। চিলটা দেখে আহানার মনে চাচ্ছে কান্না শুরু করে দিতে, মনের ভয়টা আরো জেগে উঠল। আর শান্তর মনে হচ্ছে, বেকুব পাখি, মানুষের বিপদ দেখলে কাউ কাউ করতে করতে উড়ে। একটা থাপ্পড় মারলে কাউ খায় যেতে পাখিটা, আমার রাগটাও কমতো। আহানা ভ্রু কুঁচকে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত রেগে মেগে হর্ন নিয়ে হাঁটা ধরলো। আহানা মুখটা ছোট করে দাঁড়িয়ে শান্তর চলে যাওয়া দেখছে। শান্ত কিছু দূর গিয়ে থেমে আহানার দিকে তাকিয়ে বলল, তোমায় কি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি, আপনি যান। আহানা আরেক দিকে ফিরে হাঁটা ধরল। ওই মেয়েটার মতো বেয়াদব আর দুইটা দেখিনি। কিয়ামতের ভিতরে ঢং দেখাচ্ছে। শান্ত এগিয়ে এসে আহানার হাত চেপে ধরল। চল আমার সাথে। শান্ত আহানার কাটা হাতটা চেপে ধরে ওকে নিয়ে যাচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে বলল ছেড়ে দিতে। শান্তর কথায় কান্না দিয়ে হেঁটে চলছে। শেষে আহানা ব্যথায় কুকরিয়ে উঠতে শান্ত থেমে গেল। হাত ছেড়ে দিতেই দেখলো আহানার হাত ভর্তি রক্ত। এসব কি করে হলো? আহানা হাত দিয়ে চোখ মুছে বলল, কিছু না।
এখন তো ব্যান্ডেজ করলে ভালো হতো, রক্ত বের হওয়া কমাতে পারতাম। দেখি তোমার ওড়না ছিল, সেটা দিয়ে বেঁধে দিব। আহানা চোখ বড় করে বলল, না, আমি ঠিক আছি। আরে একটুই তো ছিড়ব, দাঁড়াও আমি ছিড়ছি। শান্ত আহানার ওড়নায় হাত দিতে আহানা টান দিয়ে সরিয়ে ফেলে বলল। না, আমার ওড়না ছিঁড়বেন না একদম। শান্ত চোখ রাঙিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আহানার হাত টেনে ধরে একটা গিট্টু দিতে দিতে বলল। আমারও তো ফালতু সময় নেই তোমার মতো মেয়ের কেয়ার করার। ইনফেকশন হয়ে গেলে অজ্ঞান হয়ে যাবা, সে আমাকে তোমাকে বই ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এই কাজ করতেছে। রুমাল দিয়ে আহানার হাত পেঁচাতে পেঁচাতে ভাবতে লাগলো। কি এমন আছে ওড়নাতে? নিশ্চয় বিয়ে দিছিল। হ্যাঁ, সেটাই হবে। আহানা মনে মনে ভাবছে। অমন করে তাকিয়ে কি ভাবতেছেন উনি? তারপর আবারও ওর আরেক হাত ধরে হাঁটা ধরল শান্ত। সন্ধ্যা নেমে আসতেছে। শান্ত আহানাকে নিয়ে এখনো হেঁটে যাচ্ছে। কই যাচ্ছে তা দুজনের একজনও জানে না। আহানা থেমে গেল হঠাৎ। কি? পায়ে ব্যথা করছে, আর হাঁটতে পারবো না আমি। তো এখানে থাকার ইচ্ছে আছে নাকি? চাকমাদের একটা দল হেঁটে যাচ্ছে, সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছে। সবাই সেজেগুজে বিরাট মিছিলের মতো করে যাচ্ছে। রোডে একটু জায়গাও নেই। একজন আরেকজনের হাত ধরে হেঁটে চলেছে। শান্ত আর আহানা ওনাদের চাপাচাপিতে মিছিলের মাঝখানে এসে পড়ল। ওনারা খুশি হয়ে ভাবলেন হয়তো ওরা জয়েন করতে চায় তাদের সাথে, তাই ওদের টেনে দলে ঢুকিয়ে ফেলল তারা। শান্ত আর আহানা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। একটা মাঠে এসে সবাই থেমে গিয়ে নাচ গান শুরু করে দিল একসাথে মিলে। একটা মেয়ে এসে আহানার হাত ধরে নিয়ে গেল শান্তর পাশ থেকে। শান্ত কিছু বলতেও পারল না, কারণ সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া একটা বাড়ির ভিতর নিয়ে গেছে আহানাকে। সেখানে সব মেয়েরা আছে, শান্ত যাওয়া নিষেধ। এখন যেতে গেলেও মার খেতে হবে, যেন তেন মাইন না, একেবারে গণপিটুনি। তাই চুপচাপ সে তাকিয়ে রইল ওইদিকে। একজন শান্তকে বলল আহানাকে নাচের পোশাক পরাতে নিয়ে গেছে। উনি যে ভাষা ইউজ করেছেন শান্তর তা বুঝতে পাক্কা 5 মিনিট লেগেছে। শান্ত একটা নারিকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে চাকমা লোকটাকে কিভাবে ঢাকা যাবে সেটা জিজ্ঞাসা করতে উনি ক্যাবলার মতো চেয়েছিলেন। শান্তর ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। চারিপাশটা মানুষে ভর্তি, তিল পরিমাণ জায়গা নেই কোথাও। সব ছেলের গায়ে এক পোশাক, সব মেয়ের গায়ে এক পোশাক। একজন বয়স্ক লোক শান্তর সাথে পরিচয় হতে আসলেন। সম্ভবত উনি গ্রামের প্রধান, তার পদের নাম চাকমা রাজা। তিনি শান্তকে শুদ্ধ ভাষায় বললেন এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার নাম হলো নৃত্যবজুর। বাংলা নববর্ষ উপলক্ষে তারা 3টি পর্বে বিভক্ত অনুষ্ঠান উদযাপন করেন। নৃত্যবজুর হলো শেষ পর্ব। তিনি তার পরিচয়টাও দিলেন, তারপর শান্তকে বললেন। তোমরা কি স্বামী স্ত্রী? শান্ত খুব ভালো করে জানে শুধু ফ্রেন্ড বললে কেলানি খেতে হবে, লোকটার সাথে 2জন পেয়াদাও আছে। স্বামী স্ত্রী বললে ভালো আপ্যায়ন করবে এরা। শান্ত হ্যাঁ বলে দিল। হঠাৎ করেই ঢাকঢোলের আওয়াজ বেড়ে গেল। এক সারিতে কিছু চাকমা নারী হেলে দুলে আসতেছে ওই বেড়াটা পেরিয়ে। কারো দিকে ভালো করে শান্ত তাকালো না। চোখ নামাতে গিয়ে আটকে গেল সারির 7ম জন। যে আছে সে হলো আহানা। গায়ে চাকমাদের পোশাক, পুরো ওদের মতো করে আহানার ড্রেস আপ করা হয়েছে। স্কার্টের মতো নিচের দিকে, সেটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত। আর উপরে ব্লাউজের মতো একটা পোশাক, খুব আটসাট ভাবে বাঁধা পুরো পোশাকটি। শান্ত কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। আহানা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, অন্য মেয়েরা নেচে যাচ্ছে। আহানা তাকিয়ে ওদের নাচ দেখছে। মাঠের এপাশে শান্ত আর ওপাশে আহানা। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে ফেললো সবাই। কিছু দূর গেলেই আগুন খড়কুটা কাঠ দিয়ে জ্বালানো সব। দুটো লোক এসে আগুনের পাশ থেকে কলা পাতায় মোড়ানো খাবার শান্ত আর আহানার হাতে তুলে দিয়ে চলে গেল। শান্ত চোখ একবার বড় করে আবার ছোট করে বোঝার চেষ্টা করতেছে এটা কি খেতে দিল ওরা। আহানার দিকে তাকিয়ে দেখলো সে শান্তর দিকে চোখ তুলে তাকিয়ে আছে। চোখ দেখেই বোঝা যায় এই খাবারে এক্সপেরিমেন্ট সে আমাকে দিয়ে করাতে চায়। শান্ত খেলে সে খাবে, তারও কেমন একটা লাগছে খাবারটা খেতে। শান্ত ঢোক গিলে খাবারটা নিয়ে মুখে দিল, তারপর বলল। বাহ, মজা তো। সেই বয়স্ক লোকটা পাশেই চেয়ারে বসা ছিলেন। উনি বললেন, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের রান্না। মাছ, ঝাল জাতীয় মশলা আর শাকসবজি দিয়ে সিদ্ধ করে কলা পাতায় মুড়িয়ে আগুনের পাশে রেখে তারপর খাওয়া হয়। এটা। আহানা এবার বুঝতে পেরে খাবারটা মুখে দিল। অতটাও খারাপ না, খেতে বেশ লেগেছে। 8টা বেজে গেছে, ওদের অনুষ্ঠানটা অবশেষে শেষ হলো। শান্ত কি করে রাতটা কাটাবে সেটাই ভাবছে। হঠাৎ করে সেই ক্যাবলা লোকটা শান্তর হাত ধরে বেড়া পেরিয়ে একটা ঘরে নিয়ে গেল। বাঁশ আর কাঠের তৈরি ঘর, মই বেয়ে উপরে উঠতে হয়। ঘরটাতে 3টা রুম, 2টা বেডরুম আর একটা রান্নাঘর। শান্তকে বাম পাশের রুমটাতে যেতে বলল লোকটা। তারপর নিজে ডান পাশের রুমটায় চলে গেল। তার বউ আর সেই রুমে থাকবে। শান্ত এদিক ওদিক তাকিয়ে বলতে গেল আহানা কই, কারণ তখন আহানা হাত ধুতে এদিকে আসছিল। তারপর আর দেখা পায়নি সে।
তখনই ওর নজর গেল রুমের ভেতর আহানার হাত দেখা যাচ্ছে। শান্ত রুমে প্রবেশ করতেই আহানা বাঁশের বেড়ার সাথে লেগে গিয়ে বলল, খবরদার। শান্ত গম্ভীর হয়ে বিছানায় এসে বসল। আহানা পোশাকটার উপর তার ওড়নাটা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত নীরব থেকে বলল, আমি অনেক ট্রাই করছি, বাট ঢাকা যাওয়ার কোনো রাস্তায় পাচ্ছি না। হয়তো কাল সকাল অবধি পেয়ে যাব। আজ রাতটা আহানা চিৎকার করে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো, তাও একসাথে? তোমার সমস্যা হলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটার চেন আটকাতে আটকাতেই কথা বলছিল, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আহানা চুপচাপ দাঁড়িয়ে আছে, তারপর ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল। যে বাসার সামনে এত এত মানুষ ছিল এতক্ষণ, আর সেখানে একটা পিঁপড়াও চোখে পড়ছে না। এখানকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায়? আহানা ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চাঁদের আলো প্লাস কাঠের আগুন জ্বলছে। এই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না সে। তার উপর এই পোশাক চেঞ্জ যে করবে তারও উপায় নেই, জোর করে পরিয়ে দিয়েছে। ঘরটার গা ঘেঁষে একটা পাহাড়, বেশি বড় না হলেও ছোট না। পাহাড়টা দেখে আহানার কলিজা বের হওয়ার উপক্রম, কারণ ঘুটঘুটে অন্ধকার। তার উপর কেমন কেমন আওয়াজ আসছে পাহাড়টা থেকে। একটা শিয়াল কাছে দাঁড়িয়ে ডাক দিল। আহানা ভয়ে চিৎকার দিয়ে সরতে যেতেই শান্তর সাথে ধাক্কা খেল। কি? এখানে কি করো তুমি? আপনাকে বলতে হবে? চলো, ভিতরে চলো। এখানে থাকা সেফ না। যাব না, আমি আপনার সাথে এক রুমে থাকবো না। শান্ত আর কিছু বলল না, চলে গেল। আহানা ঘরটার সামনে বসে আছে। মশার কামড় খাচ্ছে। মশার উৎপাত এত বেড়ে গেছে, মনে হয় রুমে যেতে বাধ্য করবে তাকে। না, উঠবো না। সে শীতে গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ঘরটার ভেতরে এসে লুকিয়ে রুমে উকি দিল আহানা। শান্ত আরামসে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। আহানা সোজা গিয়ে খাটের এক কোণে পা তুলে বসে পড়ল। মশা কামড়ে হাত পা ফটকা বানিয়ে ফেলছে। রুমটাতে একটা খাট ছাড়া আর কিছু নেই। একটা চেয়ারও না থাকলে অন্তত সেখানে বসা যেত। শান্ত আহানার দিকে চেয়ে দেখলো সে খাটের শেষ প্রান্তে জানালায় মাথাটা কি ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জানালা থেকে আসা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে। শান্ত তার জ্যাকেটটার দিকে তাকিয়ে সেটা খুলে নিল। আহানার গায়ে পড়াতে যেতেও জেগে তাকিয়ে দেখলো শান্ত খালি গায়ে, হাতে জ্যাকেট। আহানা ভয় পেয়ে সরতে যেতেই বাসের জানালার কোণের সাথে ব্যথা পেল পিঠে। উফ! আগেও বলেছি, এখনো বলছে, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শীতে মরে যাচ্ছ, তাই জ্যাকেট দিচ্ছিলাম তোমাকে। লাগবে না। আহানা ওড়নাটা ভালো করে গায়ে খিচে খাটের কোণায় দূরে গিয়ে বসলো। শান্তর রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কবজি কসলিয়ে দু হাত দুপাশে রেখে আহানার দিকে এগিয়ে গেল সে। আহানা চিৎকার দেওয়ার আগে ওর মুখ চেপে ধরে ফেললো শান্ত। শোনো, তোমার সাথে আমি যদি এখন জোর করে কিছু করে ফেলে, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানোর। আর যাই হোক, আমি তোমার সাথে এসব করবো না। তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, সো আমাকে এমন ভাব দেখিয়ে নিজেকে উপরে তুলতে চেও না। আহানার মুখ থেকে হাত ছাড়তেই ও চিল্লায় পড়ল। আপনার চরিত্র খারাপ। শান্ত কথাটা না শোনার ভান করে জ্যাকেটটা আবারও পরে খাটের আরেক প্রান্তে গিয়ে বসে পড়ল। হারিকেন জ্বালানো বাঁশের এক কোণার সাথে ঝুলিয়ে রাখা আছে হারিকেনটা। শান্ত জীবনে হারিকেন বাস্তবে দেখেনি, তাই ভালো করে উকি ঝুঁকি দিয়ে একটা ছবি তুলে নিল হারিকেনের। বইতে না টিভিতে দেখেছিল, সামনাসামনি প্রথম দেখলো। আহনা কখন যে ঘুমিয়ে পড়ল, চোখ মেলে দেখলো শান্ত লম্বা হয়ে ঘুমিয়ে গেছে খাটের আরেক পাশে। আহনা খাট থেকে নেমে তার জামাটা হাতে নিয়ে বের হলো ঘর থেকে। যে মেয়েটা ওকে কাল জামাটা পরিয়ে দিয়েছিল তাকে গিয়ে বলল বাথরুম দেখাতে। সে দেখিয়ে দিতে আহনা গিয়ে তার আগের জামাটা পরে আসলো। পোশাকটা মেয়েটাকে দিয়ে বলল ফেরত নিতে। মেয়েটা মুচকি এসে বলল, নিয়ে যান আপামনি। আহনা জামাটা হাতে নিয়ে রুমে আসলো। শান্ত মরার মতো ঘুমাচ্ছে। ইচ্ছা করছে চড় মেরে উঠাই বেয়াদবটাকে। ওর জন্য কাল রাতে আমাকে এখানে থাকতে হয়েছে। অসভ্য! আহনা শান্তর পাশে দাঁড়িয়ে ওর পায়ের আঙ্গুলে চিমটি কাটলো। সাথে সাথেই শান্ত লাফ দিয়ে উঠে পা ধরে দেখলো কিছু কামড় দিয়েছে কিনা। আহনা মুখ বাঁকিয়ে বলল, আজ ঢাকা যাবে না নাকি? না গেলে বলেন, আমি যাই। পর্ব ৮। শান্ত চোখ কসলাতে কসলাতে উঠে সোজা হাঁটা ধরলো। আহনা পিছন পিছন আসছে। আরে কি আজব, আমাকে নেবেন না? শান্ত হেঁটেই চলছে। অনেক দূর হেঁটে অবশেষে গাড়ির দেখা পেল তারা। বাসে উঠে শান্তির নিঃশ্বাস ফেললো দুজনে। আহনা ঘুমাচ্ছে শান্তিতে। শান্ত আহনার হাতে ঠিক তেমন করে চিমটি কাটলো যেমন করে আহনা সকালবেলা ওর পায়ে কেটেছিল। আহনা এক চিৎকার দিয়ে চোখ মেলে তার হাতের দিকে তাকালো। শান্ত না দেখার ভান করে বাইরের দিকে তাকিয়ে আছে। আপনি একটা অসভ্য লোক। তুমি কম নাকি? আগে চিমটি কে দিছিল? আহনা আর কিছু বলতে পারলো না, চুপ করে থাকলো। আর কোনোদিন আমাকে চিমটি দিলে তুমি চামড়া উঠায় নেব। সে চামড়া বিক্রি করে বিয়ার কিনবো।
আহানা চোখ বড় করে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না, কারণ বাসের পুরো ভাড়াটা শান্ত দিবে। এখন বাড়াবাড়ি করলে বাস থেকে নামিয়ে দিয়ে তাকে রেখে চলে যাবে। ঢাকায় ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। আহানা বাস থেকে নেমে এক দৌড় মারল। আজব তো, ভাড়া দিয়ে এত দূর থেকে আনলাম, একটা ধন্যবাদ দিল না। স্টুপিড গার্ল। টিউশনি আজও মিস হয়ে গেল। 3:50 বাজে। টিয়াদের বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা। দরজায় নক করতেই টিয়ার মা এসে দরজা খুললেন। আহানার দিকে তাকিয়ে মুখটা ফুলিয়ে ভিতরে চলে গেলেন। তারপর টাকা নিয়ে এসে বললেন। আহানা টাকাটার দিকে তাকিয়ে তারপর টিয়ার মায়ের দিকে তাকালো। উনি বললেন, আহানা এই মাসের প্রথম দিন আসেনি, ওর শরীর খারাপ ছিল বলে। কাল আর আজও আসেনি পিকনিকের কারণে। তাই উনি বললেন আর যেন না আসে। মাসের অর্ধেক দিনের বেতন আহানার হাতে ধরিয়ে দরজা লাগিয়ে চলে গেলেন উনি। আহানা টাকাগুলোর দিকে তাকিয়ে আছে। তার মানে এখন তার প্রতি মাসে 6,000 টাকা হবে সংসার চালানোর জন্যে। বাকি 2,000 টাকা আরেকটা টিউশনি খুঁজতে হবে তাকে, যে করেই হোক। ভাবতে ভাবতে আহানা হেঁটে বাকি 2টা টিউশনি করতে চলে গেল। শান্ত বাসায় ঢুকতেই দেখলো রিয়াজ আর নওশাদ কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শান্ত জ্যাকেটটা খুলতে খুলতে চলে গেল। নওশাদ আর রিয়াজও পেছন পেছন গেল। হোয়াট? তুই কাল কোথাও উধাও হয়ে গেছিলি, আর অহনা মেয়েটাও তো নাকি উধাও হয়ে গেছিল। বাস নষ্ট হয়ে গেছিল। আমি বাইরে বের হতেই ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু হয়ে গেল। পরে তাকে দেখলাম বাস উধাও। রিয়াজ আর নওশাদ ভ্রুকুচকে 2 মিনিট শান্তর দিকে তাকিয়ে থেকে চলে গেল। নির্ঘাত ভেবে নিছে শান্ত আর আনার মধ্যে কিছু চলছে। এবার প্রতি পদে পদে খুঁচাবে। ফ্রেশ হয়ে এসে খাটে হেলান দিয়ে বসলো শান্ত। বুয়ার দরজায় টোকা দিয়ে বলল, খিদে নেই, রাত 12টার দিকে খাবো। আজ আহানার মন খারাপ অনেক। আলু দুটো হাতে নিয়ে তাকিয়ে আছে সে। খরচ আরো কমিয়ে দিতে হবে। টিউশনি তো বললেই পাওয়া যায় না। কত কাঠখড় পুড়িয়ে আরেকটা টিউশনির ব্যবস্থা করতে হবে। কী সব ভেবে আলুগুলো রেখে দিল সে। একটা ছোট পেঁয়াজ কেটে 2 টুকরো করে মরিচ একটা নিয়ে ভাত রেঁধে সেটাই খেলো আহানা। কাল আলু ভর্তা করবে আর ভাত। তরকারি আগে 4 দিন পর পর কিনতো। কোনোদিনও ঢেঁড়স, কোনোদিনও করলা, কোনোদিনও বেগুন। এবার মনে হয় সপ্তাহে একবার কিনাও কঠিন হয়ে যাবে। ভাতে পানি ঢেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৃপ্তি করেই খেলো আহানা। এটা নতুন না, এরকম আরও কত খেয়েছে। আশ্রম থেকে বের হওয়ার পর তো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি তার। তারপর জুটেছে পান্তা ভাত আর নুন। এসব ভেবে কাজ নেই, জীবন এমন করেই চলে আসছে। বাস্তবতাকে মানতে বাধ্য। বাকি ভাত ঢাকনা দিয়ে রেখে দিল আহানা। বাসায় ফ্রিজ নেই, তাই পানি দিয়ে রেখেছে ভাত। কাল সকালে খেয়ে ভার্সিটিতে যাবে। জামাটা ধুয়ে বাসার সামনের উঠানে দিয়ে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আহানা। সকাল সকাল উঠে পান্তা ভাত নিল। পেঁয়াজের দিকে তাকিয়ে দেখলো আর 3টা আছে, এখন আর খাওয়া যাবে না। রাতে এসে আলুর ভর্তার সাথেও তো পেঁয়াজ দিতে হবে। কাঁচামরিচ দিয়ে নুন কষতে খালি সাদা ভাত খেয়ে বের হলো আহানা। পানি দিয়ে খেলো, নাহলে গলায় বারবার আটকে যায় খালি ভাত। ভার্সিটিতে আসতেই রূপা চেপে ধরল আহানাকে। তুই কোথায় ছিলি? কই গেছিলি? তোদের বাসের কি হয়েছিল? 100টা প্রশ্ন করে বসেছে সে। আহানা সবটা খুলে বলল। ব্রেক টাইমে ক্যাম্পাসে বের হতে আহানা মুখোমুখি হলো শান্তর সাথে। শান্ত চশমা ঠিক করে ওর দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। শান্তর দিকে আহানার তাকানো দেখে রূপা বলল, এমন করে তাকাস কেন? খেয়ে ফেলবি নাকি? পারলে তো মরিচ ছিটিয়ে খেয়ে নিতাম বিয়াদট্টরে। ওর জন্য কাল আমার লেট হয়েছে, থেকে যেতে হয়েছে রাঙামাটিতে। তার উপর টিয়ার মা আমার টিউশনিও অফ করে দিছে। আহানা, তুই থাক, আমি একটু আসতেছি। আমার বাবা এসেছে ভার্সিটির ফিস দিতে। আচ্ছা, তুই ফিস দিবি না? ফিস কত? 3,000 টাকা। আহানা মুখটা ফ্যাকাশে করে বলল। ও, বাই। রূপা চলে গেল। আহানা, আহানা পিছনে তাকিয়ে দেখলো এলিনা আর তার সাথে 6-7টা মেয়ে দাঁড়িয়ে আছে। এলিনা হেসে বলল, আজ না আমি সবাইকে ট্রিট দিচ্ছি, ভাবলাম তোমাকেও দেই। ধন্যবাদ, তার দরকার নেই। আহা, এমন করছো কেন? সেদে সেদে খাওয়াতে চাচ্ছি আমি, আর তুমি কি না না করছো? তা হবে না, তোমাকে যেতেই হবে। এলিনা আহানার হাত ধরে জোর করে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে আসলো। খাবার অনেকগুলো অর্ডার করলো। আহানা 1 প্লেট ফুচকার দিকে তাকিয়ে আছে। জীবনে ফুচকা খায়নি সে। খেতে কেমন কে জানে। ও মুখে দিয়ে বেশ স্বাদ পেল, খুশি হয়ে খেলো সে। আর ভাবলো এলিনা এতটাও খারাপ না। খাওয়া শেষে সবাই উঠে চলে যেতে থাকলো। ওয়েটার এসে আহানার হাতে বিল ধরিয়ে দিল 1,000 টাকা বরাবর। আহানা বলল, বিল তো এলিনা আপু দেবে। কে বলল? আহানা, তুমি আমাদের ট্রিট দিছো, বিল আমি কেন দেব? কিন্তু মাত্রই তো আপনি বললেন ট্রিট দিতে আনছেন।
এলিনা হেসে দিল, সাথে বাকিরাও হাসলো। শুনছো মেয়েটার কথা? কানে কি কম শোনো? তুমি তো বললে আমাদের ট্রিট দিবে। সবাই একসাথে বলল, হ্যাঁ, আহানা বলেছে ট্রিট দিবে। আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন কেন? শশী ম্যাম পাশ দিয়ে যাচ্ছিলেন, গোলমাল দেখে ক্যান্টিনে ঢুকে বললেন, কি হয়েছে? ম্যাম দেখুন না, এই মেয়েটা আমাদের সবাইকে বলল ওর বার্থডেতে ট্রিট দেবে। আমরা খেয়ে ওঠার পর এখন বলতেছে বিল নাকি আমি দিতাম। সবাই এলিনার কথা সাপোর্ট করলো। ম্যাম বিশ্বাস করুন আমাকে, আমি এটা বলিনি। অহনা, একা তুমি সত্যি কথা বলতেছো আর বাকি সবাই মিথ্যে কথা বলতেছে? এটা তো আমি মানতে পারবো না। টাকা পে করো, যাও। আমি কোনো গোলমাল চাই না। ম্যাম, আমার কাছে তো এখন টাকা নেই। ওয়েটার বলল বাসা থেকে নিয়ে আসতে। আহানা চুপ করে বেরিয়ে গেল। বাসায় এসে আলমারি থেকে 1,000 টাকার নোট নিয়ে চোখের পানি মুছে আবারও ভার্সিটিতে ফিরে আসলো। বিল পে করে দাঁড়িয়ে আছে সে। এলিনা হাসতে হাসতে চলে যাচ্ছে। আহানার কান্না থামাতে পারছে না, কাঁদতে কাঁদতে চলে গেল ভার্সিটি থেকে। শান্ত আহানাকে দেখলেও কাঁদতে কাঁদতেই চলে যাচ্ছে সে। এলিনা শান্তর পাশে বসে হাসতেছে অনবরত। কি হয়েছে? জানো, আজ ওই আহানাকে টাইট দিছি। কি করছো? ওকে বলছি আমি ট্রিট দেব। তারপর আমি আর আমার কিছু ফ্রেন্ড খেয়ে দে বলে দিছি ও বলছিল ট্রিট দেবে। সবাই আমার সাথে ওকে মিথ্যেবাদী বানাই দিছে। তারপরও বাধ্য হয়ে বিলটা দিছে। এভাবে কারোর টাকা নিয়ে মজা করা ঠিক না। আরে বাদ দাও, মেয়েটা বেশি লাফায়, ভাব দেখায়, আর জীবনে ভাব দেখাবে না, দেখো। আহানা বাসায় ফিরে আসলো। মানুষ কেন আমাকে ঠকায়? আমার